আচ্ছা, চলুন একদম সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। প্রাচীন সমাজ ব্যবস্থা, বিশেষ করে নারীর অধিকার, সতীদাহ বা পর্দা প্রথা নিয়ে আজকাল প্রচুর বিতর্ক শোনা যায়, তাই না? আজকের এই তথ্যমূলক বিশ্লেষণে আমরা আধুনিক যুগের রাজনৈতিক চশমাটা একটু সরিয়ে রাখব। কোনো আবেগ বা ব্যক্তিগত মতামত নয়, আমরা একদম পদ্ধতিগতভাবে প্রাচীন গ্রন্থগুলোর পাতা উল্টে দেখার চেষ্টা করব আসল সত্যটা ঠিক কী ছিল। চলুন দেখি নথিপত্র আমাদের কি বলছে। আজকের এই গোটা আলোচনাটাকে আমরা মূলত ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রাচীন সমাজ নিয়ে দুটো আলাদা দৃষ্টিভঙ্গি, বেদে নারী ও সন্তানের অবস্থান, নারীদের আইনি সুরক্ষা, সতীদাহ প্রথার বিবর্তন এবং একদম শেষে পর্দা প্রথার ঐতিহাসিক বিশ্লেষণ। চলুন এগিয়ে যাওয়া যাক। প্রথমেই আসছে প্রাচীন সমাজ নিয়ে সেই বিখ্যাত দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা। ইতিহাসবিদদের মধ্যে এই বিতর্কটা বেশ পুরনো। একদলের মতে প্রাচীন সমাজ ছিল একদম ইউটোপিয়া বা নিখুঁত একটা স্বর্গরাজ্য, যেখানে কোনো বৈষম্য ছিল না। আর অন্য দল বলেন এটা ছিল পুরোপুরি ডিস্টোপিয়ান বা চরম পশ্চাৎপদ একটা সমাজ, যেখানে মেয়েদের কোনো অধিকারই ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যদি মূল সোর্স বা উৎসগুলোর দিকে তাকাই, তাহলে দেখব সত্যিটা এই দুই চরমপন্থার মাঝামাঝি একটা গ্রে জোন বা ধূসর এলাকায় লুকিয়ে আছে। মানে ভালো এবং মন্দ দুটোরই অস্তিত্ব ছিল সেখানে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, বেদে নারী এবং পুত্র ও কন্যার ধারণা। যারা দাবি করেন যে প্রাচীন সমাজ ভীষণ পশ্চাৎপদ ছিল, তারা প্রায় কিছু নির্দিষ্ট মন্ত্রের উদাহরণ দিয়ে থাকেন। যেমন ধরুন ঋগ্বেদের ১০ম মণ্ডলের ৫০তম সূক্ত কিংবা অথর্ববেদের ৩য় কাণ্ডের ২৩তম সূক্তের ৬ষ্ঠ মন্ত্র। এই মন্ত্রগুলো তুলে ধরে যুক্তি দেওয়া হয় যে সেকালে বিয়ের চূড়ান্ত উদ্দেশ্য ছিল শুধুমাত্র পুত্র সন্তান লাভ করা। আপাত দৃষ্টিতে এই মন্ত্রগুলো পড়লে যে কারো মনে হতেই পারে যে প্রাচীন ভারতে বুঝি শুধু ছেলেদেরই কদর ছিল, মেয়েদের কোনো জায়গায় ছিল না। কিন্তু ভাষাতাত্ত্বিক প্রেক্ষাপটটা বুঝলে পুরো চিত্রটাই বদলে যাবে। আসলে প্রাচীনকালে পুত্র শব্দটা কোনো নির্দিষ্ট লিঙ্গ বোঝাতে ব্যবহার হতো না। এটা ব্যবহৃত হতো লিঙ্গ নিরপেক্ষভাবে, যার সাধারণ অর্থ ছিল সন্তান। আধুনিক যুগের কথা ভাবুন, এখনও অনেক লেখায় হি বা পুংলিঙ্গবাচক শব্দ ব্যবহার করে গোটা মানবজাতিকেই বোঝানো হয়, তাই না? ঠিক একই রকমভাবে প্রাচীন শ্লোকগুলোতে ওই পুত্র শব্দের ব্যবহার ছিল নিছকই একটা লেখার ধরন। এর মানে এই নয় যে কন্যাদের অবজ্ঞা করা হচ্ছিল। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করার মতো। মনুস্মৃতি নবম অধ্যায়ের ১৩০ নম্বর শ্লোকটার দিকে একটু নজর দেয়া যাক। এখানে একদম স্পষ্টভাবে বলা হচ্ছে, পুত্রেণু দুহিতা সমা, অর্থাৎ কন্যার পুত্র একদম সমতুল্য। শুধু তাই নয়, শ্লোকে আরও বলা হয়েছে যে যদি কারো পুত্র না থাকে, তবে তার কন্যাই তার সমস্ত সম্পত্তির সম্পূর্ণ আইনি উত্তরাধিকারী হবেন। ভাবা যায় সেই প্রাচীন যুগেও গ্রন্থগুলো মেয়েদের সমান মর্যাদা এবং সম্পদের উত্তরাধিকার সুনিশ্চিত করেছিল। এবার আমরা ঢুকছি তৃতীয় পর্বে, নারীর আইনি অধিকার ও সুরক্ষা। প্রাচীন সমাজের আইনি কাঠামোগুলো দেখলে সত্যিই অবাক হতে হয়। বশিষ্ঠ ধর্মসূত্র স্পষ্ট নির্দেশ দিচ্ছে, কোনো নারী যদি অপহৃত হন বা বল প্রয়োগের শিকার হন, তবে সমাজ বা পরিবার তাকে কোনোভাবেই বয়কট করতে পারবে না। পরাশর স্মৃতি জানাচ্ছে, এমন পরিস্থিতির শিকার হওয়ার নারী একটি নির্দিষ্ট ব্রত পালনের পর বা ঋতুমতী হওয়ার পর তার আগের মর্যাদা সম্পূর্ণভাবে ফিরে পাবেন। মহর্ষি দেবল তো তার দেবল স্মৃতিতে আরও এক ধাপে গিয়ে বলেছেন, নির্যাতনের ফলে যদি কোনো নারী গর্ভবতীও হন, তবুও তিনি স্বর্ণের মতোই পবিত্র। আর অপরাধীদের শাস্তির কথা ভাবছেন? মৎস্যপুরাণের ২২৭ নম্বর অধ্যায়ে স্পষ্ট লেখা আছে, কুমারী নারীর উপর আক্রমণকারীর একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড। অর্থাৎ ভিকটিম ব্লেমিং বা নির্যাতিতাকে সমাজচ্যুত করার বদলে প্রাচীন আইনে তাদের জন্য নিশ্ছিদ্র সুরক্ষা ছিল এবং অপরাধীর জন্য ছিল চরম শাস্তি। আমাদের আলোচনার চতুর্থ পর্ব, সতীদাহ প্রথার বিবর্তন ও ইতিহাস। ইতিহাসেরই অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত অধ্যায়ের শুরুটা ঠিক কোথায়? মূল সোর্স মেটেরিয়াল ঘাটলে দেখা যায়, প্রাচীন বৈদিক যুগে সতীদাহ প্রথার কোনো অস্তিত্বই ছিল না। বরং ঋগ্বেদের ১০ম মণ্ডলের ১৮তম সূক্তের ৮ম মন্ত্রে একদম উল্টো একটা ছবি দেখা যাচ্ছে। সেখানে একজন বিধবা নারীকে তার মৃত স্বামীর শোক ভুলে নতুন একজন জীবিত সঙ্গীর হাত ধরে জীবনের পথে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একেবারে সরাসরি বিধবা বিবাহের আহ্বান।
তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল প্রথম ও দ্বিতীয় শতাব্দী নাগাদ রচিত নারদ স্মৃতিতেও আমরা বিধবা বিবাহের সুনির্দিষ্ট আইনি কাঠামোর উল্লেখ পাই। সেখানে পরিষ্কার 5টা শর্তের কথা বলা হয়েছে, যে পরিস্থিতিগুলোতে একজন নারী পুনরায় বিয়ে করতে পারতেন। শর্তগুলো কি কি? সন্তান ধারণে অক্ষমতা, স্বামীর অকাল মৃত্যু, স্বামী যদি সমাজ ত্যাগ করে সন্ন্যাসী হন, স্বামী যদি পুরুষত্বহীন হন, অথবা সমাজের দ্বারা চরম অপমানিত হলে। তার মানে নিজের জীবন নতুন করে শুরু করার আইনি অধিকার তখনও নারীদের হাতে ছিল। কালানুক্রমিক এই টাইমলাইনটার দিকে তাকালেই সতীদাহ প্রথার বিবর্তনটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমত, বৈদিক যুগের কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয়ত, মহাকাব্যের যুগে বিধবাদের একটা সংযমী জীবনযাপনের কথা শোনা যায় ঠিকই, কিন্তু সতীদাহের ঘটনা ছিল অত্যন্ত বিরল বা অনুপস্থিত। তৃতীয়ত, 510 খ্রিস্টাব্দে এরন শিলালিপিতে গিয়ে আমরা প্রথমবারের মতো সতীদাহের একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ পাই। আর চতুর্থ পর্যায়টি শুরু হয় একাদশ শতক এবং তার পর থেকে, যখন একের পর এক বিদেশি আক্রমণ শুরু হল। মূলত এই সময়ে রাজপরিবারের নারীদের মধ্যে জহর ব্রত পালনের হাত ধরে এই প্রথা ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়ে। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ এবং পঞ্চম পর্বে, পর্দা প্রথা, এক ঐতিহাসিক বিশ্লেষণ। প্রাচীন ইতিহাস খুঁটিয়ে দেখলে ঘোমটা বা পর্দার কোনো প্রমাণই কিন্তু চোখে পড়বে না। বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডে উল্লেখ আছে যে সীতা জনসমক্ষে বের হতেন এবং সকলেই তাকে দেখতে পেতেন। মহাভারতে দ্রৌপদী বা কুন্তির বেলাতেও পর্দার কোনো উল্লেখ নেই। মৌর্য যুগে পাওয়া যক্ষিণীর মূর্তি, মেঘাস্থিনিসের ইন্ডিকা বা চাণক্যের অর্থশাস্ত্রেও পর্দার কোনো খোঁজ মেলে না। এমনকি সাঁচি, ভারহুত বা অজন্তার গুহাচিত্রে আমরা নারীদের যে ছবি দেখি, সেখানে কেউ পর্দা বা ঘোমটা ব্যবহার করছেন না, বরং তারা অত্যন্ত স্বাধীনভাবে সমাজের নানা উৎসবে এবং কাজে অংশ নিচ্ছেন। এত সব স্পষ্ট ঐতিহাসিক তথ্য প্রমাণ দেখার পর স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন মাথায় আসতে বাধ্য। তাহলে হিন্দু সমাজে এই পর্দা প্রথা বা ঘোমটা এলো কোথা থেকে? আর এই প্রশ্নের উত্তরটাই চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে পর্দা প্রথার উৎস আসলে কোনো ধর্মগ্রন্থ নয়। এর উৎপত্তি হয়েছিল সম্পূর্ণ একটি ভূরাজনৈতিক বাধ্যবাধকতা থেকে। ভারতবর্ষে যখন ইসলামী এবং অন্যান্য বিদেশি আক্রমণকারীদের প্রবেশ ঘটল, তখন নারীদের আত্মপরিচয় ও সম্মান রক্ষা করাটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূলত আক্রমণকারীদের হাত থেকে নারীদের আড়াল করে রাখতেই হিন্দু সমাজে পর্দা বা ঘোমটার প্রচলন শুরু হয়। এর একটা অত্যন্ত স্পষ্ট এবং করুণ ঐতিহাসিক উদাহরণ হিসেবে আমরা রানী পদ্মিনীর আখ্যানকে দেখতে পারি। পুরো বিশ্লেষণটা থেকে একটা জিনিস তো খুব পরিষ্কার, কোনো সমাজই চিরকাল একরকম থাকে না। সময়ের সাথে সাথে বিদেশি আক্রমণ আর ভূ-রাজনৈতিক পরিস্থিতির চাপে সমাজ ব্যবস্থা এবং প্রথাগুলো ক্রমাগত বদলেছে। সতীদাহ বা পর্দা প্রথার মতো বিষয়গুলো প্রাচীন ধর্মের কোনো অকাট্য বিধান ছিল না, বরং সেগুলো ছিল নির্দিষ্ট যুগের সামাজিক টানাপোড়েন আর পরিস্থিতির ফসল। তাই প্রাচীন ভারতকে বিচার করতে হলে শুধু আজকের চশমা দিয়ে দেখলে চলবে না, ইতিহাসের গভীরে গিয়ে সঠিক তথ্যটা খুঁজতে হবে। আমাদের কি ভেবে দেখা উচিত নয় যে আধুনিক যুগের অনেক কুসংস্কারও হয়তো ঠিক একইভাবে সময়ের সাথে সমাজে ঢুকে পড়েছে? এই চিন্তার খোরাকটা রেখেই আজকের এই তথ্যমূলক আলোচনা আমরা এখানেই শেষ করছি। কৃতজ্ঞতা স্বীকার, শুভনীতা মণ্ডল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।